সময়ে সময়ে নাকি কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়ে। আমারও একদিন ওই দশা হয়েছিল। মাছ ধরতে গিয়ে ডাঙায় টেনে তুলেছিলুম। না থাক, ঘটনাটা গোড়া থেকেই বলা ভালো। আমার কাছে মাছ ধরতে যাওয়া হচ্ছে একটা নেশার মতো। মাছ পেলে তো কথাই নেই, কিন্তু মাছ না পেলেও আমার আনন্দ ম্লান হয় না। সারা বেলা মেঘ রোদ্দুর আকাশের তলায় নীল সরোবরের পাশে গাছের সবুজে সবুজে আলো ছায়ার ঝিলিমিলি দেখতে দেখতে বাতাসের গান শুনতে আমার বড় মিষ্টি লাগে। তাই কোথাও কোনো পুকুরের খবর পেলেই ছিপ কাঁধে করে ছুটি। সন্তোষ খবর দিলে তাদের দেশে এক পুকুর আছে, যার জলে 50 বৎসরের মধ্যে ছিপ পড়েনি এবং মাছ আছে হাজার হাজার। আমি বললুম, এমন আশ্চর্য পুকুরের কথা তো কখনো শুনিনি। পুকুরের অধিকারী গোঁড়া বৈষ্ণব বুঝি? সন্তোষ বললে, ঠিক তার উল্টো, তারা গোঁড়া শাক্ত। তবে ছিপের এমন অপমান কেন? এই মুর্শিদাবাদের সাগর দিঘির নাম শুনেছ তো? রাজা মহিপালের সাগর দিঘি কি? হ্যাঁ, 1 মাইল ব্যাপী বিরাট সেই দিঘি। তার বয়স শত শত বৎসর। তাতে মাছ আছে হয়তো লক্ষ লক্ষ, কিন্তু স্থানীয় লোকেরা ভয়ে সেখানে মাছ ধরে না, এমনকি তার জল পর্যন্ত ব্যবহার করতে চায় না। অথচ কি যে সেই ভয়, কেউ তা জানে না। বিভীষিকা যেখানে অজ্ঞাত, মানুষের আতঙ্কই সেখানে হয় বেশি। তোমার দেশের পুকুরটাও কি ওই জাতীয় নাকি? সন্তোষ সোজাসুজি জবাব না দিয়ে বললে, আমাদের গ্রামের বর্তমান জমিদারের পিতামহের নাম ছিল রাজা রুদ্রনারায়ণ। লোকের বসতি থেকে অনেক দূরে তার একখানি বাগান বাড়ি ছিল। তিনি প্রায় সেখানে বাস করতেন। 50 বছর আগে সেই বাগান বাড়ির একটি ঘরে হঠাৎ একদিন তার মুন্ডহীন মৃতদেহ পাওয়া যায়। আসল ব্যাপারটা প্রকাশ পায়নি, তবে কেউ যে তাকে খুন করে মুন্ডু কেটে নিয়ে পালিয়েছে, এতদিন পরেও এটুকু আমরা অনুমান করতে পারি। সন্তোষ এই পর্যন্ত বলে থামলে। আমি মনে মনে ভাবতে লাগলুম, রাজা রুদ্রনারায়ণের হত্যাকাণ্ডের সঙ্গে পুকুরের রুই কাতলার সম্পর্ক কি? সন্তোষ আবার মুখ খুললে, বললে, সেই সময় থেকেই ওই বাগানে কেউ বাস করে না, আর পুকুরে কেউ মাছ ধরে না। তবে বাগান সংলগ্ন 2 মন্দিরে জমিদারের ঠাকুর আছেন, আজও তাদের পূজা হয়। আর সেই জন্যই বাগান, পুকুর আর বাড়িখানি সংস্কারের অভাবে নষ্ট হয়ে যায়নি। কিন্তু মন্দিরের পূজারীরাও সন্ধ্যা পূজার পর সেখানে আর কেউ থাকতে চায় না, তাড়াতাড়ি গ্রামে ফিরে আসেন, অর্থাৎ পালিয়ে আসেন। আমি জিজ্ঞাসা করলুম, ওখানে অপদেবতার ভয়টই আছে নাকি? তাও ঠিক জানি না। এ বিষয় নিয়ে আলোচনা করতে জমিদারের নিষেধ আছে। গ্রামের লোক নানা রকম কানাঘুষো করে বটে। আমি সেসবে কান পাতি না, বিশ্বাসও করি না। তবে শুনেছি সেখানে এমন কোনো মূর্তিমান আতঙ্ক আছে যার নাম মুখে উচ্চারণ করা উচিত নয়। যত সব বাজে কথা। আর এই সব কথা নিয়েই পল্লীগ্রামের আড্ডাগুলি ভর সন্ধেবেলায় রীতিমতো জমে ওঠে। ভূত, পেতনি, দৈত্য, দানব, রূপকথার নায়ক নায়িকা। ভূত পেতনি বেঁচেছিল মানধাতার যুগে। একালে মানুষ মরবার পর না আর বাঁচার সুযোগ পায় না। আমারও ওই একই মত। মরবার পর যে দেহ লুপ্ত হয়ে যায়, আত্মা যদি আবার সেই দেহ ধারণ করতে পারত, তাহলে এই প্রাচীনা পৃথিবীতে ভূত পেতনির দল এত ভারী হয়ে উঠত যে মানুষদের আর মাটিতে পা ফেলবার ঠাঁই থাকত না। আমি জিজ্ঞাসা করলুম,
রুদ্রনারায়ণের বাগান বাড়িতে মাছ ধরাও কি নিষেধ নাকি? না, এই এখন যিনি জমিদার তিনি আমার বন্ধু, তার কাছ থেকেই অনায়াসে অনুমতি আনতে পারি। ইচ্ছা থাকলে গ্রামের আরও অনেকে মাছ ধরার অনুমতি পেতে পারত, কিন্তু কারোর সেই ইচ্ছাই নেই। সকলেরই বিশ্বাস ও বাগান পুকুরের মাছ ধরতে যাওয়া মোটে নিরাপদ নয়। আমি উৎসাহিত হয়ে বললুম, সন্তোষ সন্তোষ, তুমি তোমার জমিদার বন্ধুর কাছ থেকে ছাড়পত্র জোগাড় করো, বুঝলে। আমি খালি ওখানে মাছই ধরবো না, দিন দিনেকের ওই বাগান বাড়িতে নির্জন বাসও করে আসবো। এই নির্জন বাস কেন? প্রথমত, আমি তোমাদের গ্রামের কুসংস্কার ভেঙে দিতে চাই। দ্বিতীয়ত, রহস্যময় বাড়ি, ভৌতিক আবহ এসব আমি বড় ভালোবাসি। তৃতীয়ত, শহরের জনতার তর্জন গর্জন ভারী একঘেয়ে হয়ে উঠেছে ভাই। বিজন নিস্তব্ধতার ভিতরে মনকে খানিকটা ছুটি দেওয়ার স্বাদ হচ্ছে। সন্তোষ বললে, বহুত আচ্ছা, তাহলে আমিও তোমার সঙ্গী হতে চাই। রাজা রুদ্রনারায়ণ নিশ্চয়ই কবিদের মতো নির্জনতা প্রিয় ছিলেন। সাধারণ ধনীরা এমন জায়গায় বাগান বাড়ি তৈরি করেন না। বাগানের কোনো দিকে 5 মাইলের মধ্যে লোকালয় নেই। চারিধারে ধু ধু করছে মাঠ আর মাঠ আর জলাভূমি। কিন্তু বাগানখানি যে চমৎকার ছিল বহুকাল পরে আজও তা বোঝা যায়। পুকুরের জলও এখনও পরিষ্কার আছে। তার কারণ শুনলুম, মন্দিরবাসী 2 পাষাণ দেবতার দয়া। পুকুরের জল তাদের নিত্য পূজার কাজে লাগে, তাই নিয়মিতভাবে তার পঙ্কোদ্ধার হয়। বাড়িখানিও শুনলুম রুদ্রনারায়ণের যুগে যেমন ছিল প্রায় সেইভাবেই আছে। বর্তমান জমিদার তার পিতামহের প্রিয় আমোদ ভবনটিকে একেবারে হতশ্রী হতে দেননি। মাঝে মাঝে তার ভিতরে বাহিরে যে মার্জনা কার্য হয়েছে এটাও আন্দাজ করতে পারলুম। মানুষ হচ্ছে গৃহের আত্মা। পরিত্যক্ত বাড়ি দেখলেই আমার মনে হয় আত্মাহীন। এ বাড়িখানাকে তেমন বোধ কিন্তু হলো না। মনে হলো এখনও তার প্রত্যেকটি ইঁটে প্রাণের হিল্লোল জীবন্ত, যেন এখনও তার ঘরে ঘরে বাজছে নীরব চরণধ্বনি। বললুম, সন্তোষ, এ বাড়িতে ভূতের কোনো লক্ষণ নেই ভাই। দোতলার ওই কোণের ঘরটি দক্ষিণ খোলা, ওই ঘরেই আমরা আশ্রয় নেব, বুঝলে। সন্তোষ মাথা নেড়ে বললে, অসম্ভব, ওই ঘরেই রাজা রুদ্রনারায়ণের মুন্ডুহীন দেহ পাওয়া গিয়েছিল। ও ঘর তালাবন্ধ, কারুর প্রবেশের অধিকার নেই। বেশ, তাহলে ওর পাশের ঘর, ওখানা পেলেও দুঃখিত হব না। বাগানের পাশের মন্দিরে উঠেছে সন্ধ্যারতির শঙ্খধ্বনি। তারপরেই এক মুহূর্তের ভিতর যেন ঘুমিয়ে পড়ল চতুর্দিক। দূরের মাঠ থেকে কোনো গৃহস্বামী গাভীর হাম্মাধ্বনি বা কৃষক কি রাখালের একটা কণ্ঠস্বর পর্যন্ত শোনা গেল না। এ জায়গাটা যেন মানুষের পৃথিবীর বাইরে। নির্জনতাকে কোনো দিন এমন স্পষ্টভাবে অনুভব করবার সুযোগ পায়নি। স্তব্ধতাকেও মানুষ চক্ষে দেখলুম ফ্রেমে আঁটা ছবির মতো। মাঝখানে রয়েছে যেন মৌনতার রেখা লেখা, আর তারই চারিদিক ঘিরে শব্দময় অদৃশ্য ফ্রেমের মতো পাখিদের সন্ধ্যা কাকলি, তরুকুঞ্জের পত্র মর্মর বাতাসের দীর্ঘশ্বাস, ঝিল্লিদের ঐক্য তান। উফ, কি সুন্দর সে স্থান! গাড়ি বারান্দার উপরে একতলায় দাঁড়িয়ে আছি। সন্তোষ গিয়েছে রাত্রের নিদ্রার বন্দোবস্ত করতে। মন্দিরের ভিতর থেকে 3 জন লোক বেরিয়ে এলো। একজনকে দেখেই বুঝলুম পূজারি। তারা হন হন করে চলে যাচ্ছিল। হঠাৎ আমাকে দেখেই গাড়ি বারান্দার সামনে থমকে দাঁড়িয়ে পড়ল। তাদের চোখ মুখ বিস্ময়চকিত। তাদের মনের ভাব বুঝে মৃদু হেসে বললুম, মশাইরা অমন করে অবাক হয়ে কি দেখছেন? পূজারি বললে, আপনি কে? জমিদার বাবুর অতিথি। চক্ষু বিস্ফারিত করে ত্রস্ত স্বরে বলল, অতিথি এই বাড়িতে? সেই রকমই তো মনে হচ্ছে। পূজারি আর কিছু বললে না। তারা 3 জন একবার পরস্পরের সঙ্গে অর্থপূর্ণ দৃষ্টি বিনিময় করে দ্রুত পদে বাগানের সীমানা পেরিয়ে অদৃশ্য হয়ে গেল।
লোকগুলোর সন্দেহজনক কথা ও ভাবভঙ্গি নিয়ে হয়তো মনে মনে খানিকক্ষণ নাড়াচাড়া করতুম, কিন্তু সে সময় আর পেলুম না। কারণ সুদূরে একটা তালবনের মাথার উপর আকাশ তখন পড়িয়ে দিচ্ছিল চাঁদের মুকুটমণি। সে গৌরবময় দৃশ্য আমাকে একেবারে অভিভূত করে দিল। গ্রামের কোনো চাকর বা পাচক আমাদের সঙ্গে এখানে রাত্রিবাস করতে রাজি হয়নি, কাজেই সন্তোষ করলে নিজের হাতে রান্নার আয়োজন। এদিকে আমার বিদ্যা প্রথম ভাগ পর্যন্ত পৌঁছায় না। আমি চেষ্টা করলে কেবল একটা জিনিস ভালো নাড়তে পারি, সেটা হচ্ছে ভাত, তবে হাঁড়ি নামিয়ে ফ্যান গালতে পারি না। আমরা যে ঘরে আশ্রয় নিয়েছিলুম সেখানে ছিল একখানা সেকেলে পালঙ্ক, দুখানা কাঠের কেদারা, দুখানা টুল, দেয়ালে টাঙানো দুখানা মস্ত মস্ত আরশি, আর একটা দেড়া চওলা আলনা ও কারুকার্য করা প্রকাণ্ড আলমারি। প্রত্যেক আসবাবই ময়লা ও জীর্ণ। দেওয়ালে খানকয়েক পৌরাণিক ছবি ঝোলানো রয়েছে, সবগুলোই সেকালের বিখ্যাত চোরবাগান আর্ট স্টুডিওর লিথোগ্রাফ। চেয়ারের উপর বসে বসে সন্তোষের সঙ্গে আগামীকালের মৎস্য শিকার নিয়ে কথাবার্তা হচ্ছিল। জলে মাছেদের অবিরাম লাফালাফি দেখেই বুঝেছি এ পুকুর হচ্ছে ছিপধারীদের স্বপ্ন স্বর্গ। বঁড়শির সঙ্গে সাংঘাতিক পরিচয় হয়েছে এখানে এমন ঘাগি মাছের অভাব। ফেলো টোপ, তোলো মাছ। কালকের ব্যাপার যে এই হবে এ সম্বন্ধে আমার একটুও সন্দেহ নেই। মনের আনন্দে এমনই সব আলোচনা চলছে, এমন সময় নিজের হাতঘড়ির দিকে তাকিয়ে সন্তোষ বলে উঠল, এই রে, রাত 12:30 বেজে 2 মিনিট। বললুম, এই তাই নাকি? তাহলে নিদ্রা দেবীর আরাধনা করবার আগে আবার একবার আকাশের চাঁদ মুখ দেখে আসি, বুঝলে। ওঠবার উপক্রম করছি, হঠাৎ পাশের ঘরে একটা অভাবিত শব্দ শোনা গেল। মেঝের ওপর দিয়ে হির হির করে কে যেন একখানা ভারী চেয়ার টেনে ও ঘরের এদিক থেকে ওদিক পর্যন্ত নিয়ে গেল। ও ঘরের মানে রাজা রুদ্রনারায়ণের তালাবন্ধ ঘর, যার মধ্যে কারুর ঢুকবার হুকুম নেই। সন্তোষ এক লাফে দাঁড়িয়ে উঠল। আমি বললুম, তুমি বললে যে এ বাড়িতে আর কেউ থাকে না, তবে ও ঘরে অমন সশব্দে চেয়ার টানল কে? হতভম্ব সন্তোষ কোনো জবাব দেওয়ার আগেই বাইরে কোথায় দড়াম করে একটা দরজা খোলার শব্দ হলো। 8 মিনিট পরে শোনা গেল সিঁড়ির উপর দিয়ে কে যেন ধুম ধুম করে অত্যন্ত ভারী পা ফেলে নিচের দিকে নেমে যাচ্ছে। শব্দ খুব উচ্চ ও পাগুলো ভারী বটে, কিন্তু মনে হলো যে নেমে গেল সে মাতাল আর অন্ধ, কারণ আওয়াজ শুনলেই বোঝা যায় সে পা ফেলছে দ্বিধা ভরে ও বিশৃঙ্খলভাবে। সন্তোষ বললে, খালি বাড়ি পেয়ে নিশ্চয়ই এখানে কোনো বদমাইশ এসে বাসা বেঁধেছে, চলো দেখে আসি। এরপরে সমস্ত ঘটনা ঘটল ঠিক বায়োস্কোপের ছবির মতোই দ্রুত। ঘরের কোণ থেকে আমার মোটা লাঠি কাছা তুলে নিয়ে সন্তোষের সঙ্গে আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়লুম। নিচে নেমে গিয়ে দেখি বাড়ির সদর দরজা খোলা, অথচ এ দরজা আমি আজ নিজে হাতে বন্ধ করে উপরে উঠেছি। কিন্তু বাগানে বেরিয়ে দেখি কেউ কোথাও নেই। কাছাকাছি এমন কোনো ঝোপঝাড়ও দেখলুম না যার ভিতরে বা আড়ালে কেউ লুকিয়ে থাকতে পারে। পূর্ণিমার চাঁদের আলোয় চারিদিক ধপধপ করছে। ঘাস বিছানায় একটা পাখি বা বেড়াল পর্যন্ত থাকলেও নজর এড়াতে পারবে না। তবে বাড়ির উপর থেকে এইমাত্র যে সশব্দে নেমে এসেছে, এর মধ্যে সে কোথায় গিয়ে গা ঢাকা দিলে? সবিস্ময়ে এদিক ওদিক চাইতে চাইতে নজর পড়ল পুকুরের দিকে। জীর্ণ ঘাট থেকে হাত কয়েক তফাতে জলের মধ্যে দেখলুম একটা অস্বাভাবিক চাঞ্চল্য। জল যেন ছটপট করে চারিদিকে ছুঁড়ে ফেলে দিয়ে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে কেউ চাঁদের কিরণ। কোনো মস্ত মাছও ঘাই মেরে জল অমন তোলপাড় করে তুলতে পারে না। পুকুরের বুকে ক্রমশই বৃত্তবর হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে জ্যোৎস্নামাখা জলচক্রের পর জলচক্র। ক্রমেই সন্তোষও দেখতে পেলে। দুজনেই ছুটে ভাঙা ঘাটের উপর গিয়ে দাঁড়ালুম। প্রথমটা আর কিছু দেখতে পেলুম না, তারপর আচম্বিতে ভেসে উঠল মানুষের দুখানা হাত, যেন কোনো জলমগ্ন লোক
তলিয়ে যাবার আগে অসহায়ভাবে 2 হাত ওপরে তুলে প্রাণ বাঁচাবার ব্যর্থ প্রচেষ্টা করছে। দ্রুত পদে ঘাট দিয়ে নেমে গেলুম জলের ভিতরে। ক্রমে আমার বুকের উপর জল উঠল। আমি সাঁতার জানি না, আমার পক্ষে এর বেশি এগিয়ে যাওয়া অসম্ভব। ব্যাকুল হাত দুখানা জেগে আছে তখনও জলের উপরে, যেন তারা কোনো অবলম্বন খুঁজছে। হাত দুখানা হঠাৎ অদৃশ্য হলো। ভাবলাম লোকটা বোধহয় একেবারেই তলিয়ে গেল। কিংকর্তব্য বিমূঢ়ের মতো দাঁড়িয়ে আছি, হঠাৎ দেখি হাত দুখানা একেবারে আমার কাছে এসে ভেসে উঠেছে। 2 হাতের দুটো মুঠো একবার খুলছে, একবার বন্ধ হচ্ছে, যেন তারা আর কিছু না পেয়ে শূন্যতাকেই ধরবার চেষ্টা করছে। আমার হাতে ছিল লাঠি। তাড়াতাড়ি লাঠিখানা এগিয়ে দিলুম এবং সঙ্গে সঙ্গে অনুভব করলুম আমার লাঠি ধরে জলের ভিতর থেকে কে যেন সজোরে টান মারছে। প্রচণ্ড টান। সে বিষম টান আমি সামলাতে পারলুম না। আরও খানিকটা এগিয়ে গেলুম এবং জল উঠল প্রায় আমার গলার উপর। নিজের প্রাণ বাঁচাবার জন্য হাতের লাঠি ত্যাগ করবার উপক্রম করছি, এমন সময় পিছন থেকে সন্তোষ এসে আমাকে 2 হাতে প্রাণপণে জড়িয়ে ধরলে। তারপর আমাকে যত জোরে পারে টানতে টানতে সিঁড়ির উপরের দিকে নিয়ে চলল এবং সঙ্গে সঙ্গে আমার লাঠি অন্য প্রান্ত ধরে জল থেকে ঘাটের উপর টলতে টলতে এসে উঠল আরও এক মনুষ্য মূর্তি। নিরাপদ স্থানে উঠে হাঁপাতে হাঁপাতে বললুম, সন্তোষ সন্তোষ, ভয় নেই, আমার কিছু হয়নি, কিন্তু ওই লোকটিকে দেখো, ওর অবস্থা বোধহয় শোচনীয়। মূর্তিটা তখন ঘাটের ওপরের ধাপে এসে লম্বা হয়ে শুয়েছিল। সন্তোষ এগিয়ে এসে তার উপরে হুমড়ি খেয়ে পড়ল এবং পর মুহূর্তে বিকট এক চিৎকার করে সেখান থেকে এক ছুটে পালিয়ে গেল। সেই রকম প্রচণ্ড চিৎকার জীবনে আমি কখনো শুনিনি। আমার সর্বাঙ্গ হয়ে উঠল রোমাঞ্চিত। বিদ্যুৎ আহতের মতো আমি উঠে বসলুম এবং তারপরে স্তম্ভিত নেত্রে দেখলুম ঘাটের উপর শায়িত এক আড়ষ্ট নিঃশেষ্ট দেহ। তার হাত আছে, পা আছে এবং অন্য অঙ্গ প্রত্যঙ্গ সব আছে, কিন্তু স্কন্ধের উপরে নেই কেবল তার মুন্ডু। সে হচ্ছে কবন্ধ। আমার ছেলেবেলার বন্ধু মানিক। সেবারে মানিক তার বাড়ির আর সকলের সঙ্গে পশ্চিমে বেড়াতে গিয়েছিল। জায়গাটার নাম না হয় নাই বললুম। কিছুদিন পরে মানিকের কাছ থেকে এই চিঠিখানি পেলুম। ভাই অমল, তোমার জন্য বড় মন কেমন করছে, কারণ এ দেশটা এত সুন্দর যে তোমাকে না দেখালে আমার তৃপ্তি হচ্ছে না। যে বাড়িতে আছি সেখানেও চমৎকার। একদিকে ধুধু মাঠ, দুদিকে নিবিড় বনের রেখা এবং আর একদিকে পাহাড়ের পর পাহাড় ও তাদের কোল দিয়ে নাচতে নাচতে বয়ে যাচ্ছে একটি রূপলী নদী। তুমি আজকেই মোটঘাট বেঁধে নিয়ে রওনা হও। আমাদের চিলের ছাদের ঘর থেকে চারিদিকের দৃশ্য খুব স্পষ্ট দেখা যায়। তুমি কবি বলে মা তোমার জন্য এই ঘরখানি রিজার্ভ করে রেখেছেন। আসতে দেরি হলে জরিমানা দিতে হবে। এখানকার খবর সব ভালো। ইতি তোমার মানিক। মানিকের মা আমাকে খুব কমপ্লিমেন্ট দিয়েছেন। আমি নাকি কবি। বাংলাদেশে কবিতা লিখলেই কবি হওয়া যায় কিনা? সুতরাং এত বড় একটা উপাধি লাভ করার পরেও মানিকের আমন্ত্রণ রক্ষা না করলে খুবই একটা অকৃতজ্ঞতার কাজ করা হবে। অতএব মোটঘাট বাঁধতে শুরু করলুম। মানিকের বাড়িতে এসে উঠেছি। বাড়িখানি পুরানো হলেও প্রাসাদের মতো প্রকাণ্ড এবং দেখতেও পরম সুন্দর। চারিদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা মস্ত এক বাগানের ভিতরে দাঁড়িয়ে সেই উঁচু বাড়িখানা প্রত্যেক পথিকেরই দৃষ্টি আকর্ষণ করে। এদিক ওদিকে কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করতে করতে প্রথম যখন মানিকের সঙ্গে বাগানের পথ দিয়ে বাড়ির দিকে অগ্রসর হলুম, হঠাৎ একদিকে আমার চোখ পড়ল। বিলিতি পাম গাছ দিয়ে ঘেরা এক টুকরো জমির ভিতরে ছোট্ট একটা স্মৃতিস্তম্ভের মতো কি দাঁড়িয়ে রয়েছে। জিজ্ঞাসা করল, ওটা কি মানিক? মানিক বললে, এই কবর।
কবর? হ্যাঁ, এই বাড়িখানা আগে এক সাহেবের ছিল। তার মেম মারা গেলে তাকে এইখানেই কবর দেওয়া হয়। এমন সময় মানিকের কুকুর লিলি মনিবের সাড়া পেয়ে সেইখানে এসে হাজির হলো। তারপরেই রেগে গড় করতে লাগলো। দেখলুম সে কবরের দিকে তাকিয়ে গর্জন করছে। কিন্তু কবরের দিকে তাকিয়ে আমি তো কিছুই দেখতে পেলুম না। বললুম, মানিক, তোমার কুকুর কি দেখে খেপে গেল? মানিক বললে, এই জানি না, লিলি ওই কবরটাকে দেখলেই খেপে যায়, যেন সে হাওয়ার সঙ্গে লড়াই করতে চায়। আমি বললুম, না মানিক, ও তো লড়াই করতে চায় বলে মনে হচ্ছে না। ওকে দেখলে মনে হয় ও যেন মহা ভয়ে পাগল হয়ে গেছে। মানিক হেসে বললে, যাতে আর নামে বিলিতি হলেও লিলি আমাদের কাছে সে হিন্দু ধর্ম অবলম্বন করেছে। এই হিন্দু বাড়িতে খ্রিস্টানের কবর বোধহয় ওর পছন্দ নয়। কিন্তু ও কথা এখন থাক, চলো তোমাকে তোমার ঘরে নিয়ে যাই। বাড়ির ভিতরে ঢুকলুম। যেমন প্রকাণ্ড বাড়ি তেমনই মস্ত মস্ত ঘর। সেসব ঘরের অবস্থা এখন ভালো নয়। কোথাও চুনবালি খসে পড়েছে, কোথাও মেঝে ছেঁদা করে ইঁদুরেরা বড় বড় গর্ত বানিয়েছে, কোথাও কড়ি কাঠ থেকে বাদুরেরা দলে দলে ঝুলে আছে। মানিক বললে, এ বাড়িখানা অনেকদিন খালি পড়েছিল ভাই। এই মেরুয়াদের দেশে কুসংস্কার বড় বেশি। বোধহয় এই কবরের ভয়ে এ বাড়িখানা এতদিন কেউ ভাড়া নিতে চায় না। আমি বললুম, বসত বাড়িতেও আমি কবর টবর পছন্দ করি না। জীবন আর মৃত্যুর কথা একসঙ্গে মনে পড়লে বেঁচে সুখ পাওয়া যায় না, বুঝলে তো? মানিক বললে, আমরা কিন্তু আজ 3 সপ্তাহ ধরে এখানে খুব সুখে বাস করছি ভাই। ও কবর ফুঁড়ে উঠে কোনো মেম পেদনি আমাদের সাথে কোনোদিন গল্প করতে আসেনি। নাও এখন ওপরে উঠে তোমার ঘর দেখবে চলো। চওড়া এক সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলুম। এক সময় এই সিঁড়ি যে দেখতে খুব চমৎকার ছিল, এখনো তা বেশ বোঝা যায়। কিন্তু আজ সিঁড়ি ভীষণ জীর্ণ। চিলের ছাদের ঘর বলতে আমরা যা বুঝি এখানে সেরকম নয়। এ ঘরখানা নতুন ধরনের। এই শ্রেণীর ঘর প্রায় খুব ছোট হয়, কিন্তু এ ঘরখানা বেশ বড় সড়ো। এর একদিকে সিঁড়ি ওপরে উঠে এসেছে এবং তারপরেই ঘরখানা শুরু হয়েছে। 3 দিকে সারি সারি লম্বা চওড়া জানালা ও ঘরের ম্যাচিং মোড়া মেঝের উপর কতগুলো পুরনো সোফা, কোচ, চেয়ার, ড্রেসিং টেবিল, ওয়াশিং স্ট্যান্ড ও একখানি মস্ত বড় লোহার খাট। সিঁড়ি ছেড়ে ঘরের মেঝেতে পা দিয়েই কেন জানি না আমার মনে হলো এ জায়গাটা যেন খালি নয়। এখানে যেন কি একটা অদৃশ্য ও বীভৎস রহস্য একান্তে অনেক দিন ধরে গোপনে বাস করছে। সঙ্গে সঙ্গে কেমন একটা অজানা আতঙ্কে আমার সারা মন আচ্ছন্ন হয়ে গেল। যেন এখানে একটুও হাওয়া নেই। আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো। তাড়াতাড়ি বললুম, মানিক, ঘরের জানলা দরজা বন্ধ করে রেখেছো কেন? খুলে দাও, খুলে দাও। মানিক আমার কথা মতো কাজ করলে। বাহির থেকে আলো আর হাওয়া ঘরের ভিতর ছুটে এলো শিশুর মতো সকৌতুকে। সঙ্গে সঙ্গে আমার মনের সকল গ্লানি কেটে গেল। একটা জানলার সামনে গিয়ে দাঁড়াতেই চোখের উপরে ভেসে উঠল অপূর্ব চিত্রপট। প্রথমেই দেখলুম পাহাড়ের পর পাহাড় শিখর ক্রমেই উঁচু হয়ে আলো মাখা নীল আকাশের দিকে উঠে গেছে, যেন ভগবানের পূজার থালার মধ্যে নৈবেদ্যের সার সাজানো রয়েছে। তাদের সামনে দিয়ে বয়ে যাচ্ছে এক গান পাগলিনী নৃত্যসলীলা নদী। সেই কালো পাহাড়মালার তলায় রৌদ্রদীপ্ত নদীটিকে দেখে মনে হচ্ছে অচপল কাজল মেঘের তলায় চঞ্চল বিদ্যুতের একটি চকচকে রেখা। তারপরেই আবিষ্কার করলুম আমার জন্য নির্দিষ্ট এই ঘরের তলাতেই রয়েছে সেই কবরটা,
মনটা আমার খুঁতখুঁত করতে লাগলো। দেখো মানিক, এমন সুন্দর জায়গায় যে সাহেবটি বাড়ি তৈরি করেছেন, নিশ্চয়ই তিনি কবি ছিলেন। কিন্তু কবির চোখ পেয়েও এমন মনোরম স্থানে তিনি নিজের স্ত্রীর দেহকে গোড় দিলেন কেন, সেটা কিছুতেই আমার মাথায় ঢুকছে না। মানিক বললে, এইখানকার লোকেদের মুখে এক গাঁজাখুরি গল্প শুনেছি ভাই। মারা গেলে পর মেমের দেহকে নাকি প্রথমে গোরস্থানে নিয়ে গিয়েই গোড় দেওয়া হয়, কিন্তু তার পরদিনই দেখা যায় মরা শুদ্ধ কফিনটা কবরের পাশে মাটির উপর পড়ে রয়েছে। কফিনটাকে আবার গর্তে পুড়ে মাটি চাপা দেওয়া হলো, কিন্তু পরদিন সকালে আবার সেই দৃশ্য। উপরি উপরি 3 বার এই দৃশ্যে অভিনয় হবার পর গোরস্থানের পাদ্রী বললেন, এই পাপীর দেহ গোরস্থান ধারণ করতে রাজি নয়, একে অন্য কোথাও নিয়ে যাওয়া হোক। তখন সকলে বাধ্য হয়েই দেহটাকে এই বাড়ির ভেতরে এনে গোড় দিলেন। সেই থেকে পাপী কবর থেকে আর পালাবার চেষ্টা করেন। আমি বললুম, আচ্ছা, পাদ্রী সাহেব মেমের দেহকে পাপীর দেহ বললেন কেন? মানিক বললে, এ মেমটা নাকি আত্মহত্যা করেছিল, কিন্তু আজগুবি গল্প আমি বিশ্বাস করি না, এসব হচ্ছে বানানো কথা। ঘরের চারিদিকে চোখ বুলিয়ে আমি জিজ্ঞেস করলুম, এ ঘরের পুরানো আসবাবগুলো কোত্থেকে এলো? মানিক বললে, আসবাবগুলো হচ্ছে সেই সাহেবের, তার মেম এই ঘরেই বাস করত। স্ত্রীর মৃত্যুর পর তিনি আসবাবগুলো যেমন ছিল তেমনভাবেই রেখে দিয়েছিলেন। আমাদেরও মানা করে দেওয়া হয়েছে আমরা যেন এ ঘর থেকে কোনো জিনিস না সরিয়ে রাখি। হঠাৎ কাঠের ঠিক মাথার উপরে দেয়ালে টাঙানো একখানা প্রকাণ্ড অয়েল পেন্টিংয়ের দিকে আমার দৃষ্টি আকৃষ্ট হলো। স্ত্রীলোকের ছবি। আসলে মানুষের দেহ যত বড় হয়, সেই আঁকা ছবি দেহটি তার চেয়ে ছোট নয়। বললুম, ওটা কার ছবি মানিক? মানিক বললে, সেই মেমের। এই কাছে গিয়ে দেখো না, মেমটিকে দেখতে ঠিক ডানা কাটা পরির মতো ছিল না? পায়ে পায়ে ছবির কাছে এগিয়ে গেলুম। পটে আঁকা আছে এক বুড়ির চেহারা। তার বয়স 65-র কম হবে না। লিকলিকে দেহ, বাঁখাড়ির মতো সরু বাহু, সাদা সনের মতো চুলগুলো কাঁধের ওপরে এসে পড়েছে। ঠোঁটের কোণে অত্যন্ত অত্যন্ত কুৎসিত হাসি, নাকটা টিয়া পাখির মতো বাঁকানো, আর আর তার কোটরে ঢোকা কুতকুতে চোখ দুটো। ওহ, সেই চোখ দুটোর ভিতর থেকে যে কুর দৃষ্টি বেরিয়ে আসছে, হ্যাঁ, আমি কিছুতেই তা বর্ণনা করতে পারবো না। আমার মনে হলো গোখরো সাপের চেয়েও ভয়ানক সেই চোখ দুটো যেন এখনো জ্যান্ত হয়ে আছে। ছবিতে আঁকা মূর্তিও তার চোখ যে এত বেশি স্বাভাবিক ও জীবন্ত হয়, এটা কখনো কল্পনা করতে পারিনি। বিলিতি কেতাবে আঁকা ডাইনি মূর্তি যেন রক্ত মাংসের দেহ নিয়ে আমার সম্মুখে এসে দাঁড়িয়েছে। মানিক বললে, কি হে অমল, এই মেম সাহেবটিকে তোমার পছন্দ হলো নাকি? ঘৃণায় মুখ ফিরিয়ে আমি বললুম, পছন্দ? যাকে দেখে এই ছবিখানা আঁকা হয়েছে, সে মানুষটির প্রকৃতি নিশ্চয়ই খুব জঘন্য ছিল। তোমার এই মেমের ছবি যদি ঘর থেকে সরিয়ে না রাখো, তাহলে রাত্রে আমি দুঃস্বপ্ন দেখব। মানিক বললে, কিন্তু ঘর থেকে যে কিছু সরাতে মানা আছে। আমি বললুম, তাহলে আমাকে অন্য ঘর দাও। মানিক একটু ভেবে বললে, আচ্ছা আচ্ছা, এসো আমরা দুজন মিলে ছবি নামিয়ে ঘরের বাইরে রেখে দিই। তারপর বাড়ি ছাড়ার সময় ছবিখানাকে আবার দেওয়ালে টাঙিয়ে রেখে গেলেও চলবে। দুজনে মিলে সেই প্রকাণ্ড ছবিখানাকে নামাবার চেষ্টা করলুম, কিন্তু কি ভীষণ ভারী ছবি, ওজনে যেন একজন মানুষের দেহের মতোই ভারী। মানিক আশ্চর্য হয়ে বলল, ছবি কখনো এত ভারী হতে পারে? অবশেষে কষ্টে শিষ্টে ছবিখানাকে নামিয়ে ঘরের বাইরে ছাদের উপরে নিয়ে গিয়ে রেখে এলো। মানিক হঠাৎ হাঁপাতে হাঁপাতে চমকে উঠে বললে, ওকে অমল, তুমি হাত কাটলে কেমন করে?
এই তোমার তোমার হাতে এত রক্ত কেন? তাড়াতাড়ি হাত তুলে দেখি, সত্যিই তো আমার দুখানা হাতই যেন রক্তে রাঙা হয়ে উঠেছে। তারপরেই মানিকের দু হাতের দিকে তাকিয়ে আমি বলে উঠলুম, এ কি মানিক, মানিক তোমার হাতেও যে রক্ত। মানিক নিজের হাতের দিকে হতবম্বের মতো তাকিয়ে বললে, এই তাই তো, এই কখন হাত কেটেছে আমি তো কিছুই বুঝতে পারিনি। দুজনে তখনই ছুটে গিয়ে হাত ধুয়ে ফেললুম। তারপর আপন আপন হাতের দিকে তাকিয়ে আমরা একেবারে অবাক হয়ে গেলুম। আমাদের কারোর হাতেই কোথাও একটু আঁচড়ের দাগ পর্যন্ত নেই। তবে তবে কিসের রক্ত? এ কি রহস্য? সে রাত্রে চাঁদের আলো এসে বাইরের অন্ধকারের সমস্ত ময়লা ধুয়ে দিয়েছিল এবং দূরের নদী পাহাড় বনকে দেখাচ্ছিল ঠিক পরিস্থানের স্বপ্নময় দৃশ্যের মতো। সেদিকে মোহিত চোখে তাকিয়ে তাকিয়ে কখন যে ঘুমিয়ে পড়লুম কিছুই বুঝতে পারলুম না। আচম্বিতে আমার ঘুম ভেঙে গেল। কি জন্য ঘুম ভাঙল সেটা বুঝতে পারলুম না বটে, কিন্তু এটা বেশ অনুভব করলুম ঘরের ভিতরে নিশ্চয়ই কোনো একটা অস্বাভাবিক কিছু হয়েছে। ধড়মড়িয়ে বিছানার উপরে উঠে বসে চেয়ে দেখি কালো মেঘের চাদরে চাঁদের মুখ ঢাকা পড়ে গেছে। ঘরে ঘুটঘুটে অন্ধকার, সঙ্গে সঙ্গে কেমন একটা বিশ্রী দুর্গন্ধ আমার নাকে এলো। মেডিকেল কলেজে যে ঘরে পচা মরা কাটা হয়, একবার সেই ঘরে ঢুকে আমি ঠিক এই রকম দুর্গন্ধ পেয়েছিলুম। হঠাৎ আমার মাথার উপর কে ফোঁস করে নিঃশ্বাস ফেললে। আমার স্তম্ভিত বুকটা ঢিপ ঢিপ করতে লাগলো। ভাবলুম মনের ভুল, হয়তো জানলা দিয়ে হাওয়ার দমক এসে আমার চুলে লেগেছে। একটু সরে বসে বিছনা হাতড়ে দেশলাই বাক্সটা পেলুম। একটা কাঠি জেলে তুলে ধরে তাড়াতাড়ি ঘরের চারিদিকটা একবার দেখে নিলুম। দেশলাইয়ের কাঠি নিভে গেল, কিন্তু যা দেখেছি সেইটুকুই যথেষ্ট। মানিক আর আমি দুজনে মিলে যে ভারী ছবিখানাকে ধরাধরি করে নামিয়ে বাইরে রেখে এসেছিলুম, সেই ছবিখানা ঘরের দেওয়ালের যেখানে ছিল আবার ঠিক সেইখানেই টাঙানো রয়েছে। আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কি করব। হঠাৎ আমার কাঁধের ওপর কে যেন একখানা হাত রাখলো। বরফের মতো ঠান্ডা কনকনে একখানা হাত। ভয়ে পাগলের মতো হয়ে গিয়ে আমি সামনের দিকে সজোরে একটা ঘুষি ছুঁড়লুম এবং পর মুহূর্তে কে যেন সশব্দে দরাম করে মেঝের উপর পড়ে গেল। আমি আর অপেক্ষা করলুম না, তীরের মতো ছুটে ছাতের ঘরের সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে লাগলুম। সিঁড়ির ঠিক তলাতেই একটা লণ্ঠন হাতে করে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়েছিল মানি। আমাকে দেখেই শুধালো, এই ব্যাপার কি? এই তোমার ঘরে ও কিসের শব্দ হলো? আমি কাঁপতে কাঁপতে বললুম, তোমাদের তোমাদের সেই ডাইনির ছবি আবার ঘরে ফিরে এসেছে। যত বাজে কথা, এই ছবির কি পা আছে? দাঁড়াও দেখে আসি। এই বলে মানিক দ্রুত পদে উপরে উঠে গেল। কিন্তু তারপরেই শুনলুম মানিকের উচ্চ আর্তনাদ। এবং তারপরেই দেখলুম সে একসঙ্গে ৩-৪টে সিঁড়ি টপকে নিচে নেমে আসছে। আকুল স্বরে সে বলল, ঘরের ভিতর পচা মরার গন্ধ, আর ঘরের মেঝের উপর হয়ে পড়ে আছে একটা বুড়ির পচা গলা মরা দেহ। হঠাৎ আমার নিজের গায়ের দিকে নজর পড়ল। আমার কাঁধের ওপর থেকে একটা রক্তের ধারা গা বয়ে নেমে আসছে। এই কাঁধেই সেই বরফের মতো ঠান্ডা হাতে স্পর্শ পেয়েছিল। ঝট করে ভেঙে গেল ঘুম। টেলিফোনের ঘন্টা। সঙ্গে সঙ্গে শুনলুম ঘরের দেয়াল ঘড়িটা চিৎকার করছে। ঘুম জড়ানো চোখ না খুলেই একে একে গুনলুম রাত 12টা। আরও দুটো শব্দ কানে এলো, বাজের গর্জন এবং বৃষ্টির পতন।
নিজের ডাক্তারি জীবনকে ধিক্কার দিতে দিতে ধড়মড় করে উঠে বসলুম বিছানার উপরে। এমন বৃষ্টি ভেজা রাত্রে নিশ্চয়ই কোনো রোগী। বিছানা ছেড়ে নেমে রিসিভারটা তুলে নিয়ে সাড়া দিলুম। হ্যালো। ডাক্তার। হ্যাঁ। ডাক্তার ডাক্তার ডাক্তার, শিগগির আসুন ডাক্তার। কোথায়? আমার বাসায় 7 নম্বর সাতকড়ি সেন স্ট্রিট। অসুখটা কি? আমি এখনই মারা যাব ডাক্তার। আমার দম বন্ধ হয়ে আসছে ডাক্তার। আমি আর কথা কইতে পারছি না। শিগগির এসো ডাক্তার। আর কোনো সাড়া নেই। রিসিভারটা রেখে দিয়ে কি করব ভাবতে লাগলো। জানলার উপর শোনা গেল দমকা ঝোড়ো বাতাসের কড়াঘাত, কিন্তু শেষটায় যাওয়াই স্থির করলুম। গাড়ির ভিতর থেকেই টর্চের আলো ফেলে আবিষ্কার করলুম সাতকড়ি সেন স্ট্রিটের 7 নম্বরকে। একখানি পুরানো ছোটোখাটো দোতলা বাড়ি, প্রত্যেক জানলা এমনকি সদর দরজা পর্যন্ত ভিতর থেকে বন্ধ করা। বন্ধ দরজা জানলার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে না একটিমাত্র আলোক রেখাকেও। এত রাত্রে ড্রাইভারের ঘুম ভাঙায়নি। নিজেই এসেছি গাড়ি চালিয়ে। ব্যাগটা পাশ থেকে তুলে নিয়ে রাস্তায় গিয়ে নামলুম। এটা কি রাস্তা না বেগবতী স্রোতবতী? কল কল করে ছুটন্ত জল ধাক্কা মারছে হাঁটুর উপর পর্যন্ত উঠে। যেদিকেই তাকাই চিহ্ন নেই জনপ্রাণীর। এ যেন মানুষের পৃথিবীই নয়। কেবল মানুষ কেন, পথচারী কুকুর বেড়াল এবং রাত্রের পেঁচা বাদুরও যেন আজকের এই পৃথিবী ছেড়ে পলায়ন করেছে কোথাও। কেবল দীপ্ত নেত্র গ্যাস পোস্টগুলো পায়ের তলায় নিজেদের অভাবিত প্রতিবিম্ব দেখে দাঁড়িয়ে আছে স্তম্ভিতের মতো। কি কনকনে ভিজে বাতাস! ও কি বৃষ্টি না নৈশ পেতনিদের পায়ের মলের শব্দ? শীতে কাঁপতে কাঁপতে 7 নম্বর বাড়ির কাছে গিয়ে সদর দরজার কড়া নাড়তে লাগলুম সজোরে। হঠাৎ দরজাটা খুলে গেল। বাড়ির ভিতরটাও অন্ধকার। কে দরজা খুললো দেখবার জন্য টর্চ ব্যবহার করলুম, কিন্তু কাউকে আবিষ্কার করতে পারলুম না। ভাবলুম বোধহয় কোনো লোক এসে দরজা খুলে দিয়ে তাড়াতাড়ি আবার বাড়ির ভিতরে চলে গিয়েছে। কিন্তু কি মুশকিল! এরা ডাক্তারের ডাক দিয়েছে, অথচ বাড়ির ভিতরে একটা লণ্ঠন পর্যন্ত জেলে রাখিনি। অন্ধকারেই বাড়ির ভিতরে 2-4 পা এগিয়ে গলা তুলে বিরক্তভাবে বললুম, মানুষের চোখ অন্ধকারে চলে না, একটা আলো দেখাবার ব্যবস্থা করুন। অত্যন্ত গম্ভীর এবং অত্যন্ত কর্কশ কণ্ঠে কে বললে, আলো নেই, আলো দেখাবার লোকও নেই। টর্চ জেলে এগিয়ে আসুন। ডান দিকেই সিঁড়ি, দোতলায় উঠলে বাঁ দিকের প্রথম ঘরে রোগীকে দেখতে পাবেন। কে কথা কইছে? কোথা হতে কথা কইছে? চারিদিকে টর্চের আলো ফেলতে লাগলুম। সামনে দেখা গেল কেবল একটা সরু পথ, তার উপরে ছাদ, দুপাশে 2 দেওয়াল। কোথাও মানুষের ছায়া পর্যন্ত নেই। যে কথা কইলে সে নিশ্চয়ই আমাকে দেখতে পেয়েছে, নইলে আমার টর্চের উল্লেখ করতো না। কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না কেন? ডাক্তার ডাক্তার, নির্বোধের মতো দাঁড়িয়ে রইলে কেন? ওপরে এসো। অপার্থিব কণ্ঠস্বর আসছে যেন খুব কাছ থেকে, আসছে যেন বহু দূর থেকে। বুকের কাছটা ছমছম করতে লাগলো। সদর দরজাকে সশব্দে নাড়িয়ে দিয়ে আচমবিতে বাড়ির ভিতরে ঢুকে পড়ল বৃষ্টির কাদা জল মাখানো খানিকটা দমকা হাওয়া। আমি আর দাঁড়ালুম না। নিজের দুর্বলতায় নিজেই লজ্জিত হয়ে সামনের দিকে এগিয়ে চললুম। ডান দিকে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলুম এবং উঠতে উঠতে সবিস্ময়ে লক্ষ্য করলুম সিঁড়ির প্রত্যেক ধাপে জমে রয়েছে প্রায় 8 ইঞ্চি পুরু ধুলো।
সেই ধুলোর উপরে নেই একটি মাত্র পদচিহ্ন, যেন বহুকালের মধ্যে এই সিঁড়ির উপর দিয়ে কোনো মানুষই ওঠানামা করেনি। আর একটা ব্যাপার অনুভব করলুম, আমার চারিদিকে যেন কোনো মৃত বা জীবন্ত অদৃশ্য বিভীষিকার ধারণাতীত উপস্থিতি, যেন আমার প্রত্যেক পদক্ষেপ লক্ষ্য করছে তার জাগ্রত চক্ষুহীন দৃষ্টি। থেকে থেকে আমার গা এমন শিউরে শিউরে উঠতে লাগলো যে আবার থমকে দাঁড়িয়ে পড়ে ভাবতে লাগলুম, এই অস্বাভাবিক বাড়ি ত্যাগ করে আমার বাইরে বেরিয়ে যাওয়া উচিত কিনা। আবার কে যেন ব্যঙ্গের স্বরে বললে, ডাক্তার, কত মরার হাড় নেড়ে চেড়ে রাতের পর রাত কাটিয়েছ, কত পচা গলা দেহ কেটে কেটে ডাক্তারি পাশ করেছ, তবুও তুমি ভয় পাচ্ছ কেন? মনের ভাব লুকাবার জন্য জোর করে সিধে হয়ে দাঁড়িয়ে বললুম, শুনুন, আমি ভয় পাইনি। কিন্তু তুমি কাঁপছ। ঠান্ডা হাওয়ায় আমার শীত করছে। কানে এলো একটা শুকনো চাপা বিশ্রী হাসির আওয়াজ। দারুণ ক্রোধে জেগে উঠল আমার পৌরসত্ব। বেশ চেঁচিয়ে বললুম, কারোর হাসি শোনবার জন্য আমি এখানে আসিনি। হ্যাঁ, আমি এসেছি রোগী দেখতে। বাঁ পাশের ঘরের ভিতর থেকে শোনা গেল, উত্তম, উত্তম ডাক্তার, ভিতরে এসো, দরজা খুলে। দরজায় ধাক্কা মারলুম, খুলল না। দেখতে পাচ্ছ না দরজার বাইরে থেকে শিকল তোলা আছে? তাই বটে। শিকল নামিয়ে ঠেলা মেরে দরজা খুলতেই ভিতর থেকে বেরিয়ে এলো যেন হিমালয়ের তুষার মাখানো বাতাসের একটা ঝটকা। ঠকঠক করে কাঁপতে কাঁপতে আবার পিছিয়ে এলুম। সেই ভয়াবহ কণ্ঠ ততোধিক ভয়াবহ যন্ত্রণা বিকৃত স্বরে বললে, এসো, এসো, আর দেরি করো না, আমার দম বন্ধ হয়ে আসছে, আমি আর কথা কইতে পারছি না। ডাক্তার, ডাক্তার। নিজেকে সামলে নিয়ে ঘরের ভিতরে গিয়ে দাঁড়ালুম। ঘুটঘুট করছে অন্ধকার, নাকে লাগলো গলিত শবের দুর্গন্ধ। সেটাকে আমল না দিয়ে টর্চ জ্বালবার উপক্রম করতেই কে যেন বললে, আলো জেলো না, আলো জেলো না ডাক্তার। হ্যাঁ, কেন? আতঙ্কে আঁতকে উঠবে, মূর্ছিত হয়ে পড়ে যাবে। এখানে কোনো পাগল কি লুকিয়ে আমার সঙ্গে কথা কইছে, নাকি আমার সঙ্গে প্র্যাকটিক্যাল জোক করতে চাই কেউ? অধীর কণ্ঠে বললুম, কি আশ্চর্য! আলো না জ্বাললে আমি রোগীকে পরীক্ষা করব কেমন করে? তবে 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 আলো জ্বালো। জ্বাললুম। ময়লা চাদরে মোড়া বিছানার উপর নিঃশেষ্টভাবে পড়ে রয়েছে একটা সুদীর্ঘ দেহ। দেখলে বোঝা যায় এটা অনেক দিনের পুরাতন মৃতদেহ, অথচ পচে বা গলে যায়নি। কিন্তু কি ভীষণ তার মুখমণ্ডল! ভুরু দুটো উঠে গিয়েছে কপালের অনেক ওপরে, এবং দুই কোটরের মধ্যে চক্ষু দুটো যে কত নিচে তলিয়ে গেছে দেখতেই পাওয়া যায় না। তার মুখের ভঙ্গি দেখলে বুকটা ছ্যাঁত করে ওঠে, এবং সবচেয়ে ভয়ানক দৃশ্য হচ্ছে তার মুখ গহ্বরের ভিতর থেকে কিলবিল করতে করতে বেরিয়ে আসছে ষাঁড় বেঁধে পোকার পর পোকা। স্তম্ভিত নেত্রে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইলুম। হে ভগবান, এই কি আমার রুগী? ডাক্তার, ডাক্তার, এ জমির যন্ত্রণা আর সইতে পারছি নে, শিগগির এসো। দেখতে পাচ্ছ না আমাকে আক্রমণ করেছে দলে দলে নরকের কীট। এই পোকাগুলোকে তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও ডাক্তার, এই পোকাগুলোকে তাড়িয়ে দাও।
বেশ বুঝতে পারলুম সেই রোমাঞ্চকর অমানসিক কণ্ঠস্বরটা বেরিয়ে আসছে ওই হাঁ করা মুখবিবরের ভিতর থেকেই। এবং তার চেয়ে অদ্ভুত ব্যাপার এই যে মুখের ভিতর থেকে কণ্ঠস্বর নির্গত হচ্ছে বটে, কিন্তু একটুও নড়ছে না মূর্তির ওষ্ঠাধর। স্তম্ভিত ভাবের ভিতর দিয়ে কেটে যেতে লাগলো মুহূর্তের পর মুহূর্ত। তারপর চোখের সামনে স্পষ্ট দেখলুম মৃতদেহটা টলমল করতে করতে উঠে বসেছে আস্তে আস্তে। কিন্তু তার উঠে বসার ভঙ্গি দেখলে মনে হয় সে যেন নিজে ঠিক উঠে বসছে না, কেউ যেন তাকে ধরে তুলে বসিয়ে দেওয়ার চেষ্টা করছে। তার মাথাটা কাঁধের উপর লুটিয়ে পড়েছে। কিন্তু কে তাকে তুলে বসাতে চায়? সে কোথায়? সে যে একেবারেই অদৃশ্য। আচম্বিতে মৃতদেহটার কাঁধের উপরে লটকে পড়া মুন্ডুটা ধীরে ধীরে সিধে হয়ে উঠল এবং তার দৃষ্টিহীন চক্ষু কোঠরের অনেক তলা থেকে চকচক করতে লাগলো যেন দুটো রাঙা আগুনের ফিনকি। হঠাৎ যেন একটা বিদ্যুৎ প্রবাহে কেটে গেল আমার সমস্ত আচ্ছন্ন ভাব। এক লাফে ঘরের ভিতর থেকে বেরিয়ে ক্রমে উঠে কি পড়ি এমনিভাবে সশব্দে নেমে এলুম নিচের দিকে, এবং সঙ্গে সঙ্গে পিছনে পিছনে ছুটে এলো সেই অলৌকিক কণ্ঠস্বর। দিন তিনেক পরে সাহস সঞ্চয় করে এক সকালে কৌতূহলী মনে আবার হাজির হলুম 7 নম্বর সাতকড়ি সেন স্ট্রিটে। দেখলুম বাড়ির সদর দরজায় তালা দেওয়া এবং বাড়ির দেওয়ালে ঝুলছে ভাড়াপত্র। এই বাড়ি ভাড়া দেওয়া হইবে। অবাক হয়ে ভাবছি এমন সময় পিছন থেকে শুনলুম, আরে ডাক্তারবাবু, এখানে কেন? ফিরে দেখি আমারই পরিচিত লোক, এই অঞ্চলেই তার বাস। বললুম, দিন তিনেক আগে এই বাড়িতে রোগী দেখতে এসেছিলুম, কিন্তু আজ দেখছি সদরে তালা দেওয়া। তিনি বললেন, আরে ডাক্তারবাবু, বাড়ি ভুল করেছেন। এই বাড়িখানা আজ 1 বছর খালি পড়ে আছে। বাড়িখানার ভারী বদনাম, কেউ নিতে চায় না। আসল কথা চেপে গিয়ে জিজ্ঞেস করলুম, এ বাড়ির শেষ ভাড়াটে কে? ভুবনেশ্বর বাবু। তিনি এখন কোথায়? পরলোকে বসায়। এই বাড়িতেই তিনি মারা যান? হ্যাঁ, হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হওয়ায় হঠাৎ তিনি মারা যান। তাঁর আত্মীয় স্বজন কেউ ছিল না। পাড়ার লোকেরাই উদ্যোগী হয়ে সৎকারের ব্যবস্থা করে। কিন্তু পরলোকেও কি টেলিফোন যন্ত্রের ব্যবস্থা আছে? কারণ ভুবনেশ্বর বাবু তার পরেও কয়েকবার আমার সঙ্গে যোগাযোগ স্থাপন করেছিলেন। প্রতি শনিবারেই রাত 12টায় ফোনের ঘণ্টা বেজে ওঠে, আর সেই ভয়ানক কণ্ঠস্বর শুনি, হ্যালো ডাক্তার, 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 শিগগিরই এসো। ভুবনেশ্বর বাবু আজও আমার ডাকাডাকি করেন কিনা জানি না, কারণ এখন শনিবারের রাত্রে টেলিফোনের ডাকে আমি আর সাড়া দিই না। গল্পটি ভালো লাগলে একটি লাইক করুন। এরকম আরও গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিন, কারণ ভবিষ্যতে এখানে আরও এরকম গল্প আসতে চলেছে।